এই যে সব ব্যাগপত্র নামিয়ে দিয়েছি, তাহলে বাবু এখন আমি আসি। তবে বাবু, যাবার আগে একটা কথা বলে যাই। একা থাকতে যদি ভয় করে বা কোনো সমস্যার সম্মুখীন যদি হন, তাহলে আমাকে অবশ্যই স্মরণ করবেন। আচ্ছা ভাইয়া, গ্রামে প্রথমবার এসেছি বলে একদমই যে এখানকার পরিবেশ সম্পর্কে জানি না ওটা নয়, ওটা আমার বেশ জানাই আছে। গ্রামগঞ্জে মক ফসলের দিকে মানুষজনেরা একটু বেশি ভয় পায়। আচ্ছা বেশ, তাহলে চলি বাবু। না, ব্যাগগুলো নিয়ে ভিতরে ঢুকি। বেশ অনেকটাই সন্ধে হয়েছে, চারিদিকটা খুব অন্ধকার। গ্রামবাসীরা এত সকালে ঘুমিয়ে পড়ে নাকি? বেশ পুরনো একটা চিকিৎসালয়, দেওয়ালের কোনো অংশে ফাটল ধরেছে, শ্যাওলা জমেছে এবং ছোট ছোট কিছু গাছও নজরে পড়ল। তারক দরজা খুলে দেখলো ভেতরটা ঘন অন্ধকার, চারিদিকে মাকড়সার ফাঁদ। বেশ কয়েকটা বছর এই চিকিৎসালয়ে ভেতরে কোনো মানুষ যে পা রাখেনি, তার দেওয়াল বা ঘরের ভেতরের অবস্থা দেখলেই বোঝা যায়। বাবা, ভেতরকার অবস্থা খুব যে সাংঘাতিক। গ্রামের অঞ্চল থেকে কোনো মানুষকে এই চিকিৎসালয় পরিষ্কার করতে পাঠায়নি নাকি? এক সপ্তাহ আগেই তো আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি মানিকপুরে আছি। এই অঞ্চলের কর্মব্যবস্থা মনে হচ্ছে খুবই খারাপ। চিকিৎসালয়ের ভেতরে দুটো রুম দুপাশে ভাগ করা রয়েছে। একদিকে তারকের থাকার ঘর, আর একটা রুম হলো চেম্বার, যেখানে বসে গ্রামবাসীদের ওষুধ দেবে আর চিকিৎসা করবে তারক। বিশ্রামের রুমে ব্যাগপত্র সব রেখে তারক চেম্বার রুমের দরজা খোলে। কর্কশ শব্দ করে দরজার দুটো পাট আলাদা হয়ে যায়। রুমের ভেতর দিকে দুখানা জানলা, আর রাখা আছে একটা কাঠের টেবিল আর দুটো চেয়ার। এ তো টেবিল চেয়ারের উপর বেশ ভালোই ধুলোবালি জমেছে, চারিপাশটাও বেশ অপরিষ্কার হয়ে আছে। এরকম ঘরে কোনো সুস্থ মানুষকে ছেড়ে দিলে সেও তো অসুস্থ হয়ে পড়বে, আবার চিকিৎসা নাকি আমাকেই করতে হবে। বাহ, চেম্বারের ভেতর থেকে এদিকে রাতের পরিবেশটা বেশ সুন্দরই লাগছে। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। তারক মুখ ঘুরিয়ে দেখে ইশারা করে ডাকছে একটা ছায়া মূর্তি। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। হঠাৎ করে পোকাগুলোকে যেন কেউ একজন চুপ করিয়ে দিয়েছে। নিঃশব্দে ভেসে আসছে শুধু ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। এটা আবার কে? কোনো পাগল টাগল নাকি? অন্ধকারে তো চেনাও যাচ্ছে না ভালো করে। না, একবার বরং বাইরে গিয়েই দেখে আসি। মনে একটু ভয় লাগছে তারকের, কারণ এই অন্ধকারের মাঝে শুধু সেই একাই মানুষ। গ্রামের দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ তো দূরের কথা, ঘর বাড়িও দেখা যাচ্ছে না। বাইরে বেরিয়ে এসে তারক এদিক ওদিক তাকিয়ে দেখলো, কাউকেই দেখতে পেল না। কোনো ছায়ামূর্তি কোথাও নেই। ঝিঝি পোকারা আবার ডাকতে শুরু করেছে। দরজা ভেতর থেকে তালা দিয়ে তারক সেদিনকার মতো বেশ ঘুমিয়ে পড়ল। পরের দিন তারক গ্রামের বাইরে সরকারি হাসপাতালে কিছু পেশেন্টের চিকিৎসা করে। আরো বেশ কিছু হাসপাতালের কাজ সেরে অনেকটাই দেরি করে ফেলেছে সে। কোনো রিক্সা না পাওয়ার দরুন চিকিৎসালয়ের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে।
কিছুটা এগিয়ে আসার পর তারক দেখলো এক বৃদ্ধ গাছের নিচে বসে অসুস্থতায় ভেঙে পড়েছে। এ আবার কি কাণ্ড! এইভাবে অসুস্থতায় ভুগছে, ঝিমিয়ে পড়েছে তো। চোখ ধাঁধানো ভেতর দিকে ঢুকে আসছে। তা সত্ত্বেও এই বৃদ্ধ আমার কাছে চিকিৎসালয়ে যায়নি, এভাবে কষ্ট পাচ্ছে। কি কাকা, ও কাকা মশাই, এ বলে তারক সামনে এগিয়ে গেল। বৃদ্ধের হাতে আর কপালে হাত রেখে দেখল, আপনার শরীর তো বেশ গরম, সম্ভবত 134 ডিগ্রি জ্বর তো হবেই। এভাবে কষ্ট পাচ্ছেন কেন আপনি? এমন কষ্ট না পেয়ে দূরে যে চিকিৎসালয় আছে আমাদের গ্রামে, ওইখানে যাননি কেন? ওষুধ খেলেও তো কিছুটা সুস্থ হবেন। ও মশাই, আরে শুনছেন আমি কি বলছি? না মানে, আমি ওখানে যেতে পারবো না বাবা। ও আমাদের জন্য নয়, ও আমাদের গ্রামের সাধারণ মানুষদের জন্য নয়। এ আবার আপনি কি কথা বলছেন? আমাকে তো এই কারণেই চিকিৎসালয় নিয়োগ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ এই অসুস্থতায় আমি তাদের পাশে থাকতে পারি। আর আপনি বলছেন সাধারণ মানুষের জন্য নয়, মানেটা কি হে? পাশ থেকে গ্রামের একজন যুবক বলে ওঠে, এই গ্রামে যাদেরকে নিয়োগ করা হয় তারা কেমন সেটা আমরা ভালোভাবে বুঝে গেছি। ওখানে গ্রামের মানুষকে বাঁচানোর চিকিৎসা হয় না, মেরে দেবার চিকিৎসা করা হয়। আপনি এখান থেকে যান তো মশাই। কি বললেন? মানেটা কি? ও কিছু না, আপনি এখান থেকে যান তো বাবু, আপনি এখান থেকে যান। আজব ব্যাপার, এ আবার কোন গ্রামে এসে পড়লাম রে বাবা! মানুষজন অসুস্থতায় ভুগছে, তা সত্ত্বেও ডাক্তার দেখাবে না, ওষুধ খাবে না, এভাবে গুমড়ে গুমড়ে মরবে, শরীরটাও নষ্ট করবে। ভালো কথাও বলতে গেলে এরা আবার তাড়িয়ে দেয়। যাই হোক, বড্ড ক্লান্ত লাগছে, গিয়ে একটু বিশ্রাম করে নিই। তারক চিকিৎসালয়ে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চেম্বার রুমে এসে বসেছে। হঠাৎ করে, ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার বাবু! এ কি, আজকেও সেই আওয়াজ? একই সময় টেবিলে রাখা ঘড়িটার দিকে তাকিয়ে দেখে সময় এখন 8:30। ঠিক একই সময় কাল এই আওয়াজ ভেসে আসছিল। তারক জানলার দিকে তাকিয়ে দেখে ঠিক সেইখানে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়ামূর্তি। অনবরত সে ডেকেই চলেছে, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু গো! এবার তারকের একটু একটু ভয় লাগতে শুরু করলো। কে এই ছায়ামূর্তি? আর একই সময় এভাবে ডাকার মানেটা কি? সে বাইরে বেরিয়ে দেখলো আজও ওখানে কোনো ছায়ামূর্তি দাঁড়িয়ে নেই। তাহলে কি সে সব দিনই ভুল দেখছে? ভয়ে ভয়ে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। শুয়ে শুয়ে ভাবতে লাগলো, ওই কালো ছায়ামূর্তি আমাকে হয়তো কিছু বলার চেষ্টা করছে। না, আমি মনে হয় এই চিকিৎসালয়ে এসে বড্ড বড় ভুল করেছি। 2 দিন ধরে এসেছি, না এসেছে কোনো পেশেন্ট, না কোনো গ্রামের মানুষজন দেখা করতে এসেছে। গ্রামের মানুষজন অসুস্থতায় ভুগছে, তাও আসছে না। কি ব্যাপার কে জানে? এসব ভাবতে ভাবতে ধীরে ধীরে 2 চোখের পাতা লেগে আসে তারকের। সকালে শান্ত আর মনোরম পরিবেশ উপভোগ করছে তারক। ঠিক সেই সময় ভ্যান গাড়িতে করে এক অসুস্থ বৃদ্ধকে 2-3 গ্রামবাসী এগিয়ে নিয়ে চলেছে দূরের হাসপাতালে। কি হলো আপনাদের? এত সকাল সকাল ভ্যান গাড়িতে ওই বৃদ্ধকে চাপিয়ে নিয়ে
কোথায় যাচ্ছেন? ওই দূরের হাসপাতালে নিয়ে যাচ্ছি বাবু। কাল রাতে যে বড্ড বাড়াবাড়ি হয়ে গেছিল, রাতে তো যেতে পারলাম না, তাই এখন সকাল সকাল রওনা দিচ্ছি। আরে যাবার আগে তো আমার কাছেও তো দেখিয়ে নিতে পারতেন নাকি? আর আর আমি তো কিছুটা হলেও সাহায্য করতে পারবো নাকি? কি সমস্যা হয়েছে ওনার, বা দেখে যদি কিছু বুঝতে পারি, সাময়িক কিছু ট্রিটমেন্ট তো আমি করতে পারবো। আরে সারুন তো মশাই আপনার চিকিৎসা। আপনারা শুধু ডাক্তারি পড়ছেন পকেট ভর্তি টাকা করার জন্য, মানুষের পাশে থাকার জন্য নয়। আর যেটা করতে গ্রামে এসেছেন সেইটাই করুন, বুঝলেন? আর এই কার কি হচ্ছে সেটা দেখতে আসবেন না। এই শম্ভু কাকা, দেরি হচ্ছে, চলো তো। বুড়োর অবস্থা খুব একটা ভালো নয়, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। চলো চলো, পথ অনেকটা বাকি এখনো। সে না হয় আপনাদের যা মনে হয় তাই বলবেন, কিন্তু এখন এই বয়স্ক লোকটার সাময়িক চিকিৎসাটা আমাকে করতে দিন। চিকিৎসালয়ে নিয়ে চলুন, আমি দেখে দিচ্ছি। আমাদের মতো সৎ নিরীহ লোকগুলোর মন নিয়ে খেলতে আসবেন না বাবু, মানুষের জীবন নিয়ে খেলবেন না। আপনি তো ডাক্তার নাকি? এর আগে ঠিক এই রকমই হয়েছিল। উপকার বা নাই করতে পারলেন, অন্তত তার খারাপটা করবেন না। এই চলো তো তোমরা, চলো, যত সব। এর আগেও মানে কি কি হয়েছিল সেগুলো আমাকে একটু খুলে বলুন। আমি তো আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। আপনাকে বুঝতেও হবে না। আরে শম্ভু কাকা, দেরি হচ্ছে কিন্তু, চলো তাড়াতাড়ি। বয়স্ক লোকটা গাড়িতে শুয়ে কিন্তু কষ্ট পাচ্ছে। কারো কারো গম্ভীর চিন্তার মধ্যে পড়ে গেল। কি যে হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। গ্রামের মানুষজন এভাবে ব্যবহার কেন করছে? এর আগে কি ঘটেছিল? এই গ্রামে দেখছি থাকাটা ঠিক হবে না। নোটিশ নিয়ে এই সপ্তাহের মধ্যেই এই গ্রাম ছেড়ে চলে যাব। সন্ধে গড়িয়ে গিয়েছে। রোগী দেখার ঘরের এক কোণে চুপচাপ বসে আছে ডাক্তার তারক। মন তার ভারাক্রান্ত, বুকের ভেতরটা অদ্ভুত চাপা কষ্টে বিবর্তিত। হঠাৎ পেছনের জানলা দিয়ে ভেসে এলো সেই পুরানো ডাক, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। তারকের শরীরটা কেঁপে উঠল। মাথা নিচু করে জানলাটার দিকে তাকায়, কিন্তু সে কিছু দেখতে পায় না। একটু চুপ করে থেকেই আবার সে চিৎকার, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। তারক চিৎকার করে বলে ওঠে, কে 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 ডাকছো আমায়? রোজ এই ডাক কেন? তুমি কে? নিস্তব্ধতা হঠাৎ জানলার সামনে দিয়ে ধীরে ধীরে একটা ছায়ামূর্তি এগিয়ে এলো। গা সাদা, চোখ ফ্যাকাশে, পরক পড়ে না ঠান্ডা বাতাসে। কাঁপতে কাঁপতে তারক বলল, তুমি কি ডাকছিলে আমায়? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? আমি রমেশ, এই স্বাস্থ্য কেন্দ্রের পুরানো ডাক্তার। ডাক্তার? তাহলে তুমি তো... হ্যাঁ, অনেক বছর আগে এইখানেই আমার মৃত্যু হয়েছিল, একা, অবহেলিত। কিন্তু কেন? গ্রামের লোকজন এমন কেন করে? স্বাস্থ্য কেন্দ্রকে এমন ঘৃণা করার কারণ কি? কারণ তারা জানে না, সত্যি জানে না কে দায়ী। আর এক শিশুর মৃত্যুর পিছনে ছিল ওই বাটুর্যের ছেলে প্রকাশ। ও তো বিদেশ ফেরত ডাক্তার, সে নাকি একটা গবেষণা করছিল। হ্যাঁ, কিন্তু তার ঔষধে মারা যায় এক শিশু। আমি বিরোধিতা করেছিলাম, তার বদলে সে আমার ওপর দোষ চাপায়। গ্রামবাসীরা
গ্রামবাসীরা আমায় মেরে ফেলে। না খেয়ে পড়েছিলাম, 2 দিন পরে শেষ হয়ে যাই আমি। কিচ্ছু বুঝে উঠতে পারছি না, পুরো ঘটনাটা খুলে বলবে? আমার নাম রমেশ। এক সময় আমি ছিলাম এই স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার। তখন এই জায়গাটা ছিল প্রাণে ভরা। গ্রামের মানুষজন আমায় বিশ্বাস করত, ভালোবাসতো। ডাকলেই এক ছুটে যেতাম। নিজের পরিবার ছিল না, গ্রামের মানুষই ছিল আমার সব। তারপর কি হলো? তারপর এলো অন্ধকার। বাটুর্যের যে গ্রামের জমিদার, তারই ছেলে প্রকাশ, বিদেশ ফেরত ডাক্তার। ও এসে গ্রামে এক অদ্ভুত গবেষণার কথা বলে। একটা নতুন ঔষধ তৈরির চেষ্টা করছিল বলল। যুগান্তকারী হবে তার। এর সাথে এটাও বলল, একটা রোগীর দরকার। সরাসরি এসে আমাকে বলল, একটা রোগী দাও, পরীক্ষা করব। তুমি তো রাজি নিশ্চয়ই? এই খেলা ভুল হলে মানুষ মরবে। বড় সৃষ্টি, ছোট বলিদান চাই রমেশ বাবু। তুমি ভেবো না, কিছুই হবে না। আমি তীব্রভাবে বিরোধিতা করছিলাম, কিন্তু একদিন এই স্বাস্থ্য কেন্দ্রে একটা ছোট্ট ছেলে এলো। জ্বর, দুর্বলতা, তার মা খুব কান্না করছিল। আমি ভাবছিলাম ওকে ভর্তি রাখবো। তখনই প্রকাশ এলো, বলল, ওকেই দাও। ওকে নিয়ে গবেষণা করলো, আর কিছুদিনের মধ্যে সেই বাচ্চাটা সঙ্গে সঙ্গে মারা গেল। আর এই গ্রামের মানুষরা ক্ষেপে উঠল। তারপর বাটুর চাটুর্যের যে নিজের ছেলেকে বাঁচাতে আমায় বলি দিল। গুজব ছড়ালো আমি নাকি নিজের ইচ্ছে মতো ছেলেটার ওপর ওষুধ বয়ান করেছি। গ্রামের মানুষ অন্ধর আগে ফেটে পড়ল। এক সন্ধ্যায় আমাকে টেনে হিচড়ে স্বাস্থ্য কেন্দ্রেই আনে। লাথি, ঘুষি, বেত সবকিছুই আমার ওপর মারে। আমি চিৎকার করছিলাম, বলছিলাম আমি কিচ্ছুটি করিনি, কিন্তু কেউ শোনেনি আমার কথা। কেউ জল পর্যন্ত দেয়নি। 2 রাত পড়েছিলাম না খেয়ে। কেউ দরজা পর্যন্ত খুলে দেয়নি। আমি বেঁচে আছে কিনা, শেষ হয়ে গিয়েছি, তাও কেউ দেখতে আসেনি। রাতে খুব জল পিপাসা পেয়েছিল। শেষ রাতে খুব জল চেয়েছিলাম, গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু জানতাম কেউ একজন আসবে। তখনই বুঝেছিলাম আমার শেষ সময় হয়তো আগত। কিন্তু মৃত্যুর পর থেকেও বেশি ব্যথা পেয়েছিলাম যখন জানলাম নিজের ভালোবাসা পাওয়া গ্রামের লোকজনরা আমার কথা না শুনেই আমাকে মারলো। তুমি কি তারপর থেকে এখানে আছো? হ্যাঁ, শুধু একটা আকাঙ্ক্ষা নিয়েই দাঁড়িয়ে আছি, গ্রামের লোক যেন সত্যিটা জানে। আমি প্রতিশোধ চাই না, শুধু মুক্তি চাই গো, মুক্তি। এই অপমান নিয়ে আমি ওপারে যেতে পারিনি, আমি আটকে আছি। তুমি এসেছো, তুমি পারো সত্যিটা জানাতে। আমি পারবো রমেশ বাবু, আমি কথা দিচ্ছি তোমায়, আমি পারবো। ছায়ামূর্তিটির চোখ যেন চিকচিক করে উঠল। 100 বছরের চাপা বেদনার এক ঝলক আলোয় ভিজে উঠল নিঃশব্দ রাতটা। তারকের চোখে যেন জল, কিন্তু সেই জলের ভেতরে এক দহন, অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ, মিথ্যেকে সামনে এনে সত্যের আলো দেখানোর একটা জেদ। তুমি কি চাও রমেশ বাবু? আমি নিজে কিচ্ছুটি করতে চাই না। আমি প্রতিশোধ চাই না, শুধু চাই গ্রামের লোকজন জানুক আমি অপরাধী ছিলাম না। ওদের যেভাবে আমার উপর বিশ্বাস ছিল, সেভাবেই একদিন ওরা সত্যটা জানুক। আমার শাস্তি তাদেরকে দিক যাদের আসল দোষ। আমি পারলে তোমার আত্মাকে মুক্তি দেব রমেশ বাবু, মুক্তি দেব।
পরের দিন জানা গেল সেই রোগী যাকে গ্রামের লোক রিকশায় করে হাসপাতালে নিয়ে গিয়েছিল তার অবস্থার উন্নতি হয়নি, বরং আরো খারাপ। তারক ভেবেই নিল এই তো সুযোগ, এই একটা ভরসা থেকেই শুরু করতে হবে আমার সে লড়াই। সে রোগীর বাড়িতে গিয়ে বলে, আপনারা তো চিকিৎসা করেই রেখেছেন, এখন একবার যদি আমার ওপর ভরসা করতেন, আমি কথা দিচ্ছি সাধ্যমতো চেষ্টা করব। বাড়ির লোকজনেরা প্রথমে সন্দেহে পড়ে, তবে তার চোখের ভেতরের ভরসা দেখে এক সময় তারা রাজি হয়ে যায়। রোগীকে নিয়ে আসে তারকের কাছে। পরদিন সকালবেলা ঘরে ঢুকে দেখে রোগী উঠে বসেছে, চোখে প্রাণ, মুখে হাসি। তারকের দিকে তাকিয়ে বলে, ডাক্তার বাবু, আপনি জানি এক ফেরেশতা, অসংখ্য ধন্যবাদ আপনায়। খবর ছড়াতে খুব একটা বেশি দেরি হলো না। গ্রামের লোকজন ছুটে আসে। যারা এতদিন স্বাস্থ্য কেন্দ্রকে ঘৃণা করত তারা আজ মাথা নিচু করে এসে দাঁড়ায়। তারক হাত তুলে তাদেরকে থামায়। সবাই থামো, আজ একটা কথা বলতে চাই। তোমরা জানো আমি এখানে নতুন এসেছি, কিন্তু আমি শুনেছি এখানে একজন রমেশ ডাক্তার ছিলেন যাকে তোমরা বিশ্বাস করে ভালোবাসতে। সে নাকি এক শিশুর মৃত্যু ঘটিয়েছিল। গ্রামের লোক মাথা নিচু করে হাস্যসূচক ভাবে সাড়া দেয়। কিন্তু জানো কি সত্যিটা কি ছিল? তারপর সে ধীরে ধীরে রমেশের সেই রাতের বলা কথা, প্রকাশের নিষ্ঠুর গবেষণা, শিশুর মৃত্যু আর রমেশের ওপরে চাপানো মিথ্যা দোষারোপের বিবরণ দেয়। প্রতিটা শব্দ যেন ছুরির মতো গেঁথে যায় গ্রামবাসীদের হৃদয়। সবাই স্তব্ধ। এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলে, আমরা বড্ড ভুল করেছি। আমরা একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছি। ডাক্তারবাবু, যদি রমেশ বাবুর আত্মা এখনো কোথাও থেকে থাকে, তাকে বলবেন আমরা ক্ষমা চেয়েছি, তার সামনে মাথা নিচু করছি। আর যারা ওকে মারতে বাধ্য করলো, ওই চাটুর্যে প্রকাশ, তাদের কি হবে? এই প্রশ্নটা তোমাদেরকেই করা উচিত। উত্তরটা না হয় তোমরাই দাও। মুহূর্তের মধ্যেই জনতার ঢেউ বাটু চাতুর্যের বাড়ির দিকে থেয়ে যায়। বৃদ্ধ জমিদার আর তার বিদেশ ফেরত পুত্র প্রকাশ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। জনতার অভিশাপে, ধিক্কার, লাঞ্ছনায় তারা গ্রামের মাটিতে আর পা রাখার সাহস পায় না। সেদিন রাতে হাসপাতালের ঘরে চুপচাপ বসেছিল তারক। হঠাৎ সেই পুরনো ডাক, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। কিন্তু আজ কণ্ঠে ভয় নয়, চোখে তার আশ্রয়ের ছায়া। উঠে দাঁড়ায়, জানলার দিকে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে রমেশের ছায়া মূর্তি, কিন্তু আজ সে অন্যরকম, চোখে মুখে প্রশান্তি। তারক, আপনি আমাকে মুক্তি দিলেন তারক বাবু, সত্যি কথা বলার সাহস করলেন। আমার পক্ষ থেকে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাবো কেমন করে? আপনার আত্মা শান্তি পাক, এটাই আমার পাওনা। ছায়ামূর্তিটি ধীরে ধীরে হারিয়ে যায়। হাসি মুখে মাটির বুক যেন চিরতরে বিদায় নেয়। পেছনে পড়ে থাকে শুধু এক খণ্ড নিস্তব্ধতা আর এক মানুষের সাহস, যে একদিন ভুলে যাওয়া সত্যকে আবার আলোর দিশা দেখিয়েছিল।